আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্বামী চপেটানন্দ। নেপালচন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় আছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সে গল্প হয়তো শুনে থাকবে, নাহলে পরের দিন শোনাবো আমি। নেপাল ছেলেটি দেখতে রোগা পটকা বটে, আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাটাতে সাহস করে না। বাংলার মাস্টার বলাইবাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয়। বিশেষত বলাইবাবু ওত পেতে আছেন, একটু সুবিধা পেলেই তাকে ফেল করিয়ে দেবেন। বলাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণে শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন বাংলা পরীক্ষা। ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। সুধা বলল, কী রে, আজও পড়া মুখস্থ করছিস? নেপাল বলল, হ্যাঁ ভাই, আজ যে বাংলা পরীক্ষা। সুধা বলল, বাংলা পরীক্ষা এত ভয় কিসের? তার চেয়ে চল, কালীতলা এক নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মন তখন নেপালের ছিল না। সে বলল, না ভাই, আজ বলাইবাবু এক্সামিনার, আজ যদি একটু ভুল করি তাহলে আর রক্ষা থাকবে না। সুধার নিজের সাধু দেখার খুব ইচ্ছা, অথচ একলা যেতেও কেমন বাঁধো বাঁধো ঠেকে। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করল। বলল, আশ্চর্য সাধু ভাই, তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তেরা তাকে চড়ু বাবাজি বলে ডাকে। তিনি নাকি যাকে একটি চড় মারেন তার কার্যসিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বলল, যা, তা কখনো হয়? সুধা বলল, হ্যাঁ রে, তার চড়ের নাকি অদ্ভুত গুণ। সমরেশদার ছোট ভাই ক্যাবলার ইয়া বড় পিলে হয়েছিল। চড়ু বাবাজি তাকে একটি চড় মারলেন, ব্যাস, পিলে অমনি ভালো হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো সাধু। যে যা মানস করে যায় তার তা সিদ্ধ হবেই। স্বামীজির চরের এমনই মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজালো। সে ভাবতে ভাবতে বললে, আচ্ছা, মনে কর তিনি যদি আমাকে একটা চড় মারেন, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বলল, নিশ্চয়ই পারবি। বলাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবে না। তাই চল নেপাল, চড়ু বাবাজির কাছে একটা চড় খেয়ে আসবি, ব্যাস, কেল্লা ফতে। পড়তেও হবে না কিছুই, ড্যাং ড্যাং করে পাশ হয়ে যাবি। আমিও চড় খাবো, যা থাকে বলাতে। হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি, তারিখগুলো আমার একদম মনে ছিল না। চল, আর দেরি নয়। নেপাল আর লোভ সামলাতে পারল না। দুই বন্ধু তখন বার হলো। গঙ্গার ধারে কালীতলা, সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার উপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখনও ভক্তরা কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করলে। বাবাজির চেহারাটি চিমড়ে, মুখে অনেক দাড়িগোপ আছে, চোখ দুটি করমচার মতো লাল। তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সব সময় মৌনী হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চড়ুবাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হলো। সে ভাবল, নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী, এর চর কখনো বিফল হবে না। হাত জোর করে সে বললে, চড়ু বাবা, আজ আমার বাংলা পরীক্ষা। প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন। তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আমাকে একটা চড় মারেন তা বড় ভালো হয়। বেশি জোরে মারবেন না কবু, আস্তে মারলেই কাজ হবে। কিন্তু চড়ু মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালে একটি 82 শিক্ষা ওজনের চর কষিয়ে দিলেন। নেপাল একে দুর্বল, তার ওপর হঠাৎ এত বড় চর আশাই করেনি। সে একবারে চিৎপটাং হয়ে পড়ে গেল। চপেটানন্দ স্বামীর চর মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন।
গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে বসলো। তার মাথাটা কেমন গুলিয়ে গিয়েছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই, সে নিজেই তো চড় খেতে গিয়েছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বলল, চলে আয় চলে আয় নেপাল, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয়ই পাশ করবি। সুধা নিজে আর চড় খেলে না, বাবাজির চড়ের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবলে, কী হবে চড় খেয়ে, হিস্ট্রি পরীক্ষা তো হয়েই গেছে, এখন চড় খেলে হয়তো কোনো ফলই হবে না, তার চেয়ে নেপাল চড় খেয়েছে, এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিল বটে, কিন্তু চড় খেয়ে তার মাথা গুলিয়ে গিয়েছিল, অথবা যে কারণেই হোক বেচারা পাশ করতে পারলে না। বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন, ফলে সে 100-র মধ্যে মোটে 12 নম্বর পেল। এদিকে কি করে জানি না, স্বামী চপেটানন্দর কাছে চড় খাওয়ার খবরটা ক্রমে স্কুলে রাষ্ট্র হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলো। কেউ বললে, কিরে চড় খেলি, তো পাস করতে পারলি না? কেউ বললে, আরে একটা চড় খেয়ে আয়, তাহলে তোর মাথার বুদ্ধি হয়ে যাবে। গিরিন বললে, ন্যাপলা, আমি একটা হনুমান পুষেছি, তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্য সবাই নেপালকে মনে মনে ভয় করত, তাই এখন তাকে বোকা বলবার সুযোগ পেয়ে সকলেই মনের আনন্দে তাকে খেপাতে শুরু করল। নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায়, সে ভারী মুষড়ে পড়ল। চড়ু বাবাজি একটি ভণ্ড সন্ন্যাসী, তাতে তার সন্দেহ রইল না। যদি সত্যিকারের সাধুই হবে, তবে সে ফেল করলে কেন? কয়েকদিন কেটে গেল। তারপর একদিন সন্ধ্যাবেলায় সুধার সঙ্গে খেলার মাঠে নেপালের দেখা হয়। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল, সুধা অনেক খোসামত করে তার সঙ্গে ভাব করলে। নেপাল বললে, তুই যত নষ্টের গোড়া। অনুতপ্ত সুধা বলল, আমি তো ভাই জানতুম না, তা এখন আর রাগ করে লাভ কি বল, যা হবার তা তো হয়েই গেছে, তার চেয়ে আয় এই ভণ্ড বাবাজিটাকে জব্দ করি। চোর বাবাজিকে জব্দ করার মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক পরামর্শ করলে, কিন্তু একটুও মনের মতো ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড়ে গুজে ভাবতে শুরু করল। আধ ঘন্টা পর সে হঠাৎ লাফিয়ে উঠে বলল, হয়েছে, এবার বাবাজিকে চড় মারার মজা টের পাইয়ে দেবো, মহাবীর। সুধা আশ্চর্য হয়ে বলল, মহাবীর কি? নেপাল বলল, গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে, গিরিন্দাকেও দলে নিতে হবে। পরদিন সকালবেলা স্বামী চপেটানন্দ তার বাঘের চামড়ার ওপর শুয়েছিলেন, আর দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় গ্রিন, সুধা আর নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত। গ্রিনের কোলে একটি 7-8 বছরের ছেলে কিংবা মেয়ে, আগাগোড়া র্যাপারে ঢাকা। দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে, তাই তাকে চড়ু বাবাজি চড় খাওয়ার জন্য আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে রোজই 2-4 জন আসে। 3 জন স্বামীজিকে দণ্ডবৎ করলে। একজন ভক্ত গ্রিনের কোলের র্যাপার ঢাকা মূর্তিটিকে দেখিয়ে বলল, ওর কি হয়েছে? নেপাল বিনীত ভাষণে বলল, ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি, উনি যদি দয়া করে ওকে একটু ভালো করে দেন। ভক্ত বললে, তা ভালো করে দেবেন, ওর কি রোগ হয়েছে? নেপাল বলল, তা তো জানি না, কিন্তু ও কথা বলতে পারে না, এখন বাবাজি যদি ওর মুখে কথা ফুটিয়ে দেন তো বড় ভালো হয়। আমরা 5 টাকা মানত করেছি, বাবাজির প্রায় প্রণামী দেব, যদি একে ভালো করে দিতে পারেন। তখনকার দিনে 5 টাকা মানে প্রায় 500 টাকা হবে। প্রণামীর কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন। ভক্ত বললেন, এ আর বেশি কথা কি, প্রভু চর মেরে মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন, ওকে কাছে নিয়ে এসো। নেপাল বলল, কিন্তু ও বড় রাগী, আর কিছুতেই মুখ খুলতে চায় না। ভক্ত বললে, তাতে ক্ষতি নেই, বাবার চর খেলেই সব রোগ সেরে যাবে। কথা কইতে পারবে তো? খুব পারবে, 2 দিনের মধ্যে মুখে খই ফুটবে। গ্রিন তখন কোলের রোগীটিকে নিয়ে এগিয়ে এলো।
আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক প্রকাণ্ড চর। অমনি হুলুস্থুলু কাণ্ড। চর খেয়ে র্যাপারের ভেতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড একটা গোদা হনুমান। সে হচ্ছে গ্রিনের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগী, গ্রিন ছাড়া আর কারোর শাসন মানে না। সে একেবারে চড়ু বাবাজির ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। ভক্ত দুজন বাবা গো বলে টেনে দৌড় মারল। চড়ু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জোর। সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিল। বাবাজি আর মৌনব্রত রইল না। তিনি খেলে রে, গেলুম রে, বাবারে বলে চিৎকার করতে লাগলেন। মহাবীর কিন্তু ছাড়ে না। সে একে হনুমান, তারও বাবার চর খেয়ে বেজায় চটে গিয়েছিল। চিমড়ে চড়ু মহারাজ তাকে সামলাবেন কি করে? সে আছড়ে কামড়ে দাড়িগোপ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুলল। নেপাল, গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আরও অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝে বলতে লাগলো, প্রভু, মহাবীরের মুখে কথা ফোটাতে পারবেন তো? প্রভুর তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। তিনি আর কি করেন? শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফ দিলেন। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগলো। চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে গেলেন, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকারের সাধু নন, একজন ভণ্ড তপস্বী, তা শহরের লোকেও ক্রমে বুঝতে পারলে। কারণ দেখা গেল তিনি যাদের চর মেরেছিলেন তারা কেউই সিদ্ধি লাভ করেনি। ফেল হওয়ার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে, কিন্তু সে প্রতিশোধ নিতে পেরেছে, এই আনন্দেই বিভোর হয়ে আছে। স্কুলের ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না। এর পরের দিনে আমি নেপাল কিভাবে জেনারেল ন্যাপলা হলো সেই গল্পটা বলবো। আবার পরের দিনে দেখা হবে।